কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকম 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায়? বাতাসে তো অনেক গুঞ্জন আছে, অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা, কেউ সীমান্ত রক্ষী যারা আমাদের আছেন তারা, কিংবা এই সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন, সেটার তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত। কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মূল্যবোধগতভাবে, তাদের তো বিচার না করে কোনো উপায় নেই। বিচার করতেই হবে, না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং বেইমানি করা হবে। আর যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে, তো এইটা একটা অদ্ভুত লাগলো আমার কাছে। যেই প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে, আমাদের মায়ের স্তন্য পান করেছে, বাবার আদর পেয়েছে, ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে উপেক্ষা করে শীত গরম সবকিছুর মধ্য দিয়ে এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আমার এটা নিয়ে আসলে খুব দেখার পরই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটার মূল কারণটা কি। শেখ হাসিনার পলাতকের পেছনে আন্দোলনের চেয়ে বড় যে উপসর্গটি ছিল সেটা হলো সমাজের যে কোনো স্তরের, প্রত্যেকটি স্তরের এমন কোন মানুষ ছিল না যে তাদের উপরে অতিষ্ঠ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই। একদম দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সুবিধাবতী হালুয়া রুটির অংশীদার যারা, তারা বাদে, তাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে এইটা। সেখানে এইটাকে আমরা বিএনপি এটাকে টেনে নিয়েছি প্রায় 1.5 যুগের মতো সময়, এককভাবে আমরা টেনে নিয়েছি। আন্দোলনের নেতারা তারা এই 3টি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে। সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকম 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? তুরস্কের এরদোগানের দলটির নাম হচ্ছে একে পার্টি, আপনারা জানেন। পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম হচ্ছে তেহরিকে ইনসাফ। আর দিল্লিতে কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি। তিনটাই কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে, বাংলাদেশের ভেতরে না। কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই 3টি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে এবং সেটা তারা বলেছেন মিডিয়ার কাছে। এই অস্ত্রগুলো উদ্ধার করেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন বসে না? আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন, তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। যদি কেউ এই অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে, সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা। বিশ্বাস করেন, প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে না, প্রাইস বেড়েছে। এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না, আমি দেখাতে পারিনি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে। মানে রোজার 1-2 দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে। তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম, যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক, লাভ হলো কি লাভ হলো? এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। তো এইখানটায় এসে খোঁচাকুচি করা বা অন্য কিছু করা এটা শোভনীয় না। আর এত নেতা বাংলাদেশে আছে, যারা আছেন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় নেতা যারা জিয়াউর রহমান বীরুত্তম, আরো অনেক নেতার উদাহরণ দেওয়া হয়। এদেরকে বাদ দিয়ে আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান, এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, না হলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না,
আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায়ও বলেছি